আমরা আসলাম ওই যে জালালউদ্দিন জালালউদ্দিন মোহাম্মদ শাহ, যে ওনার পর্যন্ত আসলাম। ওনার ছেলে ছিল শামসুদ্দিন আহমদ শাহ। তো এই শামসুদ্দিন আহমদ শাহকে তার কৃতদাস সাদি খান ও নাসির খান নামে দুজন কৃতদাস তাকে হত্যা করে। এরপর বাংলায় আপনার ওই যে যে সাদি খান, যে কৃতদাস, সেইবার সিংহাসনে বসে। এখন এই হত্যাকাণ্ডের পিছনে ইন্ধনদাতা ছিল অমাত্যরা। এখন অমাত্যরা যখন দেখলো যে একটা দাস আবার সিংহাসনে বসে গেছে, তখন তাদের কাছে একটু ফেস্টিজ পামচার হয়ে গেছে আর কি। তখন তারা চিন্তা করলো না, এটাকে রাখা যাবে না। তখন তাকে আবার মেরে ফেলছে অমাত্যবর্গদের ইন্ধনে। আবার এই দাস যেটা আছে, এই যে এটা সাদিখা, সাদির খান, তাকে আবার মানে মেরে ফেলছে। এরপর নাসির খান সিংহাসনে বসে বসে সেও মনোযোগ, সেও মানে সে যখন এটা হলো যে দাস তো দুইজন, একটা হলো সাদি খান আর একটা হলো নাসির খান। তো এখন সাদি খান যখন বসছে, তখন আবার তাকে আবার অমত্তরা হত্যা হত্যা করে ফেলছে ষড়যন্ত্র করে। এরপরে বসছে নাসির খান, এই নাসির খানকে আবার হত্যা করে ফেলছে। তখন এই অমত্ত বর্গরা বাংলার সিংহাসনে কাকে বসাবে খুঁজে পাচ্ছে না কোনো যোগ্য লোক। এখন যেহেতু ওই যে শামসুদ্দিন আহমদ শাহ, যেই জালালউদ্দিন মাহমুদ শাহের যেই ছেলে, ওই যে যাকে কৃতদাস দুজন মিলে মেরে ফেলছে, তার তো আর যোগ্য কোনো ছেলে ছিল না। মানে তার কোনো ছেলে না থাকার কারণে পরে আর সিংহাসনের উত্তরাধিকারী নাই। পরবর্তীতে ওই যে রাজা গণেশ, যেই ইলিয়াস শাহী বংশ, যে শামসুদ্দিন ইলিয়াস শাহের যেই বংশ, সেই বংশের যে ওই যে গিয়াসুদ্দিন আজম শাহের যেই ছেলেকে পরাজিত করে শামসুদ্দিন হামজা শাহ, তাকে সিংহাসন থেকে দৌড়াইয়া ওই যে রাজা গণেশ বসলো হত্যা করে। ওই না, সরি, শামসুদ্দিন হামজা শাহ তাকে হত্যা করছে একটা কৃতদাস। সেই কৃতদাসকে আবার রাজা গণেশ দৌড়াইয়া দিছে। তো ওই সময় যে যেই ইলিয়াস শাহী বংশের যেই শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার থেকে তো ক্ষমতা চলে গেল। এরপরে এবার কৃতদাস ২ বছর চালাইছে। তারপর রাজা গণেশ ৩০ বছর চালাইছে, গণেশের বংশধর ৩০ বছর চালাইছে। এরপর পরবর্তীতে দেখে যেহেতু আর অমরতরা আর কোনো লোক খুঁজে না পাওয়াতে, এরপরে আবার সেই ইলিয়াস শাহী বংশের একজনকে মানে নাসিরুদ্দিন মাহমুদ শাহকে বসাইছে। তাহলে এই যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, উনি হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী বংশের প্রথম শাসক। পরবর্তী ইলিয়াস শাহী বংশ, এখানে দুইটা বংশ একটু যে দেখেন, পরবর্তী ইলিয়াস শাহীর বংশর প্রকৃত প্রথম শাসক হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। ওনাকে এনে বসাইছে অমাত্যরা, কারণ কোনো উপায়ন্ত না পাইয়া এই নাসিরুদ্দিন মাহমুদ শাহকে বসাই দিছে। আচ্ছা, তো এই ঘটনাটা আশা করি বুঝবেন যে এগুলা একটু পিছনের ঘটনা। আমি যা বলতেছি এর মধ্যে আপনি ৭০-৮০% ভুলে যাবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু যেগুলা দরকার ওগুলাই আশা করি মনে থাকবে। ঠিক আছে? আর যেগুলা দরকার এগুলা স্লাইডে আছে। আশেপাশে যেগুলা, এগুলা হচ্ছে এগুলা মনে রাখার জন্য, প্রেক্ষাপট বোঝার জন্য বলতেছে। তো নাসিরুদ্দিন মাহমুদ শাহ হলো প্রকৃত পরবর্তী ইলিয়াস শাহী যুগের প্রথম প্রকৃত শাসক। তার শাসনামলে বাগেরহাটে ক্ষমতায় ছিল খান জাহান আলী, ওই যে যিনি ৬০ গম্বুজ মসজিদ বানাইছিল। ৮১টা গম্বুজ আছে এখানে। ১৯৮৩ সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলছে। আর উনি রাজা গণেশকে দমন করছে, এই যে আপনাদের খান জাহান আলী। তো খান জাহান আলী সম্বন্ধে আমরা একটু দেখি। উপাধি হচ্ছে উগুল খান বা খান ই আজম। নির্মাণ করেন ৬০ গম্বুজ মসজিদ, সোনাম মসজিদ, বিবি বেগুনি মসজিদ, খানজালি এবং গোড়াডিঘি। এগুলো একটু দেখতে পারেন, খুব একটা একটু দেখবেন আরে। এবার দেখেন সুলতান রুকনুদ্দিন বাররক শাহ, উনি হচ্ছে এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের ছেলে, সুলতান রুকনুদ্দিন বাররক শাহ। তো উনি চট্টগ্রামকে আরাকান থেকে পুনরুদ্ধার করে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। তাহলে দেখেন, চট্টগ্রামকে প্রথম জয় করছে কে বলেন? ভাই স্লাইড কি চেঞ্জ করছেন ভাই? হ্যাঁ, খান জাহান আলীকে চেঞ্জ হয় নাই দেখতেছেন? ভাই। আচ্ছা, বলেন তাহলে চট্টগ্রামকে। খানজাহান আলী পর্যন্ত ভাই, নিচে নিচে আসে নাই ভাই, খানজাহান আলী আচ্ছা, পর্যন্ত বুঝছি। ভাই। তাহলে আপনি বলেন, আপনারা বলেন যে চট্টগ্রামকে দখল করে স্বাধীন করছে কে? মানে চট্টগ্রাম থেকে আরাকান থেকে মুক্ত করছে কে? ফখরুদ্দিন মুবারক শাহ, ফকরা, বুঝছেন? উনি চট্টগ্রামকে আপনার ইয়া থেকে, আরাকান থেকে আলাদা করছে, মানে চট্টগ্রাম জয় করছে উনি। ফখরুদ্দিন মুবারক শাহ উনি চট্টগ্রাম জয় করছে। এটা স্লাইডে ছিল না, কিন্তু আমি এক্সট্রা করে বলছিলাম। সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন ফখরুদ্দিন মোবারক শাহ। তো এখন এই যে এরপরে আবার চট্টগ্রাম হয়তো বা আরাকানের মধ্যে চলে গেছে, আবার
পরে ভাই পুনরায় সুলতান রুকনুদ্দিন আহ, বররকশা ওটা হচ্ছে বরবকশা। ভাই একটু উপরে তোলেন ভাই। জি হ্যাঁ ভাই, হ্যাঁ, এই দেখেন, বরবকশা এটা একটু উপরে বরবকশা। তোলেন ভাই একবারে। হ্যাঁ, একদম তুলসীতে উপরে। হ্যাঁ, জি ভাই হয়েছে ভাই। আচ্ছা, জি ভাই হয়েছে ভাই, থ্যাংক ওকে। ইউ। তাহলে সুলতান রুকনুদ্দিন বরবক শাহ উনি চট্টগ্রামকে পুনরায় আরাকান থেকে মুক্ত করেন। তো এই সুলতান রুকনুদ্দিন বরবক শাহ ওনার আমলে একটা বিখ্যাত গ্রন্থ লেখা হয়েছে। উনি একটা গ্রন্থের পৃষ্ঠপোষক। ওই যে মনে আছে আপনাদের, এটা মনে হয় মনে নাই, মালাদার বসু লেখছে শ্রীকৃষ্ণ বিজয়। এই যে শ্রীকৃষ্ণ বিজয় যেটা লেখছে মালাদার বসু, এই মালাদার বসু শ্রীকৃষ্ণ বিজয়ের আপনার পৃষ্ঠপোষক হলো এই রুকনুদ্দিন বরবক শাহ। তাহলে রুকনুদ্দিন বরবক শাহ উনি চট্টগ্রামকে পুনরায় আরাকানদের থেকে মুক্ত করছে, এবং উনি আপনার শ্রীকৃষ্ণ বিজয়ের লেখক মালাদার বসুকে পৃষ্ঠপোষকতা দান করছে। এটা গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষায় আসে যে মানে শ্রীকৃষ্ণ বিজয়ের পৃষ্ঠপোষক কে, মালাদার বসুকে কে পৃষ্ঠপোষকতা দিছে? সুলতান রুকনুদ্দিন বরবক শাহ। তারপরে এরপরে আমরা দেখব, তো উনি আরো বিভিন্ন কিছু কাজ টাজ করছে। সেটা হচ্ছে যে উনি যে দাখিল দরজা, গৌড়ের দাখিল দরজা উনি নির্মাণ করছে। তো এরপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই যে রুকনুদ্দিন বরবক শাহ উনি একটা ভুল করছে, সেটা হচ্ছে বইতে এটা নাই। এই যে হাবশিরা কিভাবে আসলো সেটা আমি বলতেছি। তো উনি আবিসিনিয়ার থেকে কিছু কৃতদাস, 8,000 কৃতদাস কিনে হাবশিদেরকে কিনা উনি এখানে ও চাইছিল যে ওদেরকে দিয়ে একটা বাহিনী করবে। তো ওদেরকে দিয়ে বাহিনী করতে যে এই জন্য ওদেরকে রাজপ্রসাদ বিভিন্ন জায়গায় টাকায় বসায় টসায় দিছে। তো বসায় টসায় দেওয়ার পরে এই রুকনুদ্দিন বরবক শাহর যখন মারা গেল তখন তার যেই ছোট ভাই যারা ছিল, এই যে এখানে জালালউদ্দিন ফাতেহ শাহ, মানে এখানে বলা হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহ যখন মারা গেল তখন তার পুত্র শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহ, তার নাম হচ্ছে শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহ। এই শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহকেও আমরা পড়ি। শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহ হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহের ছেলে। এখন এটা মনে রাখার পথে যে শামসুদ্দিন ইউসুফ শাহ উনি কি লিখছে? এই শামসুদ্দিন ইউসুফ শাহ লিখে নাই, উনি পৃষ্ঠপোষকতা দান করছে। সেটা হচ্ছে রসুল বিজয়। রসুল বিজয়ের যে জৈনুদ্দিন, এটার লেখক কবি হচ্ছে জৈনুদ্দিন সাহেব, উনি রসুল বিজয় লেখছে। আর এইটার পৃষ্ঠপোষকতা দান করছে শামসুদ্দিন ইউসুফ শাহ। যে শামসুদ্দিন মানে শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহ, উনি হলো সেই শামসুদ্দিন আবু জাফর ইউসুফ শাহ। উনি রুকনুদ্দিন বরবক শাহের ছেলে, মানে ইলিয়াস শাহী বংশের। তো এই যে আপনার ইউসুফ শাহের মৃত্যুর পর তার ছেলের নাম হলো আপনার সিকান্দার শাহ। যখন এই সিকান্দার শাহ ক্ষমতায় ছিল, এরপর এই সময়কালে ওই যে আপনার রুকনুদ্দিন বরবক শাহ যে 8,000 হাবশিদেরকে নিয়ে আসছে না, তারা খুব শক্তিশালী হয়ে গেছে। পরে এই ইলিয়াস শাহী বংশের এই শাসকদেরকে তারা, সর্বশেষ শাসককে তারা হত্যা করে হাবশিরা এবার ক্ষমতা নিয়ে ফেলছে, বুঝছেন? তো এই কৃতদাসদেরকে নিয়ে আসছে কে? রুকনুদ্দিন বরবক শাহ 8,000 কিনছে। এই কৃতদাসরাই তাদের সেই বংশধর যারা আছে তাদেরকে হত্যা করে ওখান থেকে তারা ক্ষমতাটা দখল করে ফেলছে। এইভাবে বাংলায় পরবর্তী ইলিয়াস শাহী বংশটাও আপনার বিলীন হয়ে গেছে। এরপর শুরু হলো হাবশি শাসন। হাবশিরা 6 বছর শাসন করছে। ওদের এখানে 6 বছরে 4 জন রাজা চেঞ্জ হয়েছে। সুলতান শুধুমাত্র মারামারি কাটাকাটির মধ্যে ছিল। তো আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়া অধিবাসীদেরকে বলা হতো হাবশি। বাংলায় 6 বছর হাবশি শাসন জারি ছিল। হাবশি শাসন উচ্ছেদ করে সিংহাসনে বসেন সৈয়দ হোসেন। এই সৈয়দ হোসেন নিয়ে আমরা বলবো। এই সৈয়দ হোসেন পরবর্তীতে আলাউদ্দিন হুসেন শাহ নামে নিজের নাম ধারণ করে। এখন হাবশিরা যখন ক্ষমতায় ছিল তখন হাবশিদের সর্বশেষ শাসক, ওনার নাম মনে রাখার দরকার নাই, শুধু ঘটনাটা বুঝেন যে হাবশিদের সর্বশেষ শাসক বা হাবশি শাসনের সময় উনি সৌদি আরব থেকে আসে। এই যে সৈয়দ যাদের বংশের নামের সামনে সৈয়দ আছে সবাই এলো বিদেশি, ওদের বংশ আসছে সৌদি আরব থেকে। মানে সৌদি আরবে যারা, এটা হলো সৈয়দ বংশ। তো সেই সৈয়দ বংশ এগুলো কি সৌদি আরব থেকে আসছে। তো সৌদি আরবের সেই অঞ্চল থেকে এই এই যে হাবশিদের একজন অমাত্য হিসেবে, একজন মানে হাবশিদের একজন আপনার উজির হিসেবে নিযুক্তি ছিল এই সৈয়দ হোসেন। পরবর্তীতে উনি হাবশিদের সর্বশেষ যে আছে তাকে ক্ষমতা থেকে উৎখাত করে উনি
মানে মক্কার যারা আছে ওনাদেরকে আপনার সৈয়দ বলা হয়, আর উনি মক্কা থেকে আসছে। তো পরে ওনাদেরকে এই হুসেন শাহর উনি কি করছে, মানে হাবশিদের থেকে শাসনটা নিয়ে, ক্ষমতা নিয়ে উনি নিজেই আলাউদ্দিন হুসেন শাহ নামে বাংলায় সিংহাসনে বসলো, এবং উনি হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান। সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ। তাহলে বলেন তো দিল্লির সর্বশ্রেষ্ঠ সুলতান কে? যাকে ইবনে বতুতা আলেকজান্ডার বলছিল, যিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলছিল, যিনি বলছিল আমিই রাষ্ট্র। এই যে দেখেন, তার সম্বন্ধে অনেকগুলা কথা বলছে কিন্তু তার নামটা বলি নাই। দিল্লির শ্রেষ্ঠ সুলতান কে? যিনি, যাকে ইবনে বতুতা বলছে ভারতের আলেকজান্ডার। আবার তিনি দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ করছে, প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করছে। তারপর হচ্ছে সে নিজেকে বলছে যে আমি রাষ্ট্র। তিনি সর্বপ্রথম দাক্ষিণাত্যের দেবগিরি রাজা রামচন্দ্রকে সিংহাসন থেকে নামিয়ে দেবগিরি দখল করছে। দেবগিরি দক্ষিণাত্যের ভারতের দক্ষিণাত্যের যেই রাজ্য দেবগিরি দখল করছে সর্বপ্রথম, মানে সেখানে সামরিক অভিযান চালাইছে। এই লোকটার নাম কি? অনেকগুলা ইনফরমেশন দিছি কিন্তু মনে করবেন। ওনার নাম হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ, সরি আলাউদ্দিন খলজি, ভুল বললাম, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, খলজি বংশের। উনি রাজা চতুর্দশ লুইয়ের মতো বলছে আমি রাষ্ট্র, এবং উনি হলো দিল্লির যেই ৩২০ বছরের যে সুলতানি আমল, সেই সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান হচ্ছে এই দিল্লির আলাউদ্দিন খিলজি। এবং উনি প্রথম দিল্লিতে স্থায়ী সেনাবাহিনী গঠন করছে। তারপর হচ্ছে আলাউদ্দিন খিলজি উনি নিজেই বলছে আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র, এই কথাটা উনি বলছে। তাকে ইবনে বতুতা ভারতের আলেকজান্ডার উপাধি দিছে। উনি দক্ষিণাত্যের দেবগিরি দখল করছে, মানে ওখানে যুদ্ধে জয়লাভ করছে, রাজা রামচন্দ্রকে সিংহাসনচ্যুত করছে আলাউদ্দিন খলজি। এখন আমরা বাংলায় আরেক আলাউদ্দিন হুসেন শাহ পাইলাম, এই যে এখন যাকে দেখা যাচ্ছে, উনি হচ্ছে বাংলার সুলতানি আমলের সর্বশ্রেষ্ঠ শাসক। তাহলে বাংলায়ও আলাউদ্দিন, দিল্লিতে আলাউদ্দিন। এটা হলো আলাউদ্দিন হুসেন শাহ, উনি হচ্ছে আলাউদ্দিন খলজি, উনি হলো তুর্কি বংশের। আলাউদ্দিন খলজি এটা হলো তুর্কি, আর আলাউদ্দিন হুসেন শাহ উনি হলো সৈয়দ বংশ, মক্কা থেকে আসছে। তো এই যে আলাউদ্দিন হোসেন শাহ উনি খুব চালাক শাসক ছিল। উনি কি করছে, উনি ধর্মীয় কোনো সহিংসতা জড়ায় নাই। উনি ধর্মীয়ভাবে সবাইকে উনি ওনার শাসন বিস্তার, উনি মোটামুটি অনেকভাবে রাজ্য বিস্তার করছে। এরপর উনি কি করছে, হাবশিদেরকে শাসন করছে। হাবশিদেরকে উনি হাবশিদের এই যে যারা আগের আগের যতগুলা সুলতানকে হাবশিরা হত্যা করলো, এগুলা সবগুলার বিচার করছে। এই যে প্রসাদ ষড়যন্ত্র সবগুলা উনি দূর করছে। তারপরে ওই সময় রাজাদের নিরাপত্তার জন্য যে ফাইক ছিল, এই ফাইকরা ছিল নিম্ন বর্ণের, এগুলা সবগুলাকে দৌড়াইয়া দিছে। দৌড়াইয়া দিয়ে অভিজাত মুসলিম, অভিজাত হিন্দু থেকে উনি নিয়ে নতুন ফাইক বাহিনী গঠন করছে। এইভাবে উনি রাষ্ট্র সংস্কার করছে, যেটা এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব করার চেষ্টা করতেছে। তাই আলাউদ্দিন হোসেন শাহকে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণ হচ্ছে উনি রাষ্ট্র সংস্কার করছে। ঠিক আছে, আমাদের ইউনূস সাহেব যদি করতে পারে, উনিও আমাদের দেশের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ওনার নাম। তো উনি আরাকানিদেরকে দিয়ে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে, ঠিক আছে। এবং ওনার সময় দিল্লিতে তখন কোন বংশ জানেন? লোদি বংশ। দিল্লিতে তখন লোদি বংশের শাসন চলতেছে। ওই দিল্লিতে লোদি বংশের সিকান্দার লোদি আবার বাংলা অ্যাটাক দেয়, কিন্তু তিনি এই আক্রমণ প্রতিহত করে বাংলাকে আবার মুক্ত করে। মানে উনি তার আলাউদ্দিন যেই সরি সিকান্দার লোদির যেই সামরিক অভিযান, সেটা এখানে সফল হয় না। আলাউদ্দিন হোসেন শাহ উনি তার সামরিক অভিযান আটকে দিছে। তো ওই সময় উনি একজন গোর সুন্নি থাকা সত্ত্বেও ওনার সময় একজন বিশিষ্ট একজন লোকের আবির্ভাব ঘটে। গেস করেন তো উনি কে? উনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লোক, যিনি একটা পঙ্গক্তিও লেখে নাই।
কিন্তু উনি কিন্তু উনি আমাদের কি বলা যায়, বঙ্গাকৃতি না লিখে উনি বিখ্যাত। বলেন কে? শ্রী চৈতন্যদেব ভাই। হ্যাঁ, শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেব আলাউদ্দিন হোসেন শাহের আমলে আত্মপ্রকাশ করে। বিদ্যাপতি। বিদ্যাপতি তো আরো আগের। হায় হায়, বিদ্যাপতি তো আমাদের ওই সময়, হ্যাঁ বিদ্যাপতির কথা আসবে আসবে, একটু 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 অপেক্ষা করেন, আমরা বিদ্যাপতিকে নিয়ে আসবো। আমি তো ওই সময় আলাউদ্দিন হোসেন শাহের সময়, আলাউদ্দিন হোসেন শাহের সময় একজন ধর্মপ্রচারক, যেই শ্রী চৈতন্য দেব বৈষ্ণব ধর্ম প্রচার করছে। হ্যাঁ, এই শ্রী চৈতন্য দেবের আবির্ভাব ঘটে। তো উনি একজন গৌর সুন্নি লোক হওয়া সত্ত্বেও উনি শ্রী চৈতন্য দেবকে বলছে, সমস্যা নাই, আপনি আপনার যে প্রেম ধর্ম, মানে বৈষ্ণব ধর্মকে বলা হয় প্রেম ধর্ম, সেই প্রেম ধর্ম আপনি প্রচার করেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এই যে আলাউদ্দিন হোসেন শাহের আমলে কি ছিল, ওনার আমলে আসছিল বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই, ওনার আমলে বিপ্রদাস পিপিলাই মনসা বিজয় লেখছে, বিজয় গুপ্ত লেখছে মনসা মঙ্গল, ঠিক আছে, বিজয় গুপ্ত মনসা মঙ্গল লেখছে। তারপরে হচ্ছে আপনার তারপরে যশোরাজ খান, উনি বৈষ্ণব পদ লেখছে, বৈষ্ণব পদ, তাহলে না হ্যাঁ বৈষ্ণব পদ লেখছে যশোরাজ খান। তাহলে যশোরাজ খান, বিপ্রদাস পিপিলাই, বিজয় গুপ্ত, ওনারা সবাই আপনার এই যে মনসা মঙ্গল লেখছে। মানে মনসা মঙ্গল কে লেখছে? আপনার বিজয় গুপ্ত যে পদ্মপুরাণ, পদ্মপুরাণ কে লেখছে? বিজয় গুপ্ত। উনি কার পৃষ্ঠপোষকতা পাইছে? আলাউদ্দিন হোসেন শাহের। আবার বিপ্রদাস পিপিলাই, উনিও আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় মনসা বিজয় লেখছে। যশোরাজ খান আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বৈষ্ণব পদ লেখছে। এগুলো এখানে লেখা নাই মনে হয়, হয়তো বা সামনে পরবর্তী স্লাইডে থাকতে পারে, আমি দেখব। তো এই যে মালাদার বসু, হ্যাঁ মালাদার বসু, সেও আবার লেখছে, সে শ্রী ভগবত, শ্রী ভগবত এরকম একটা পুরাণ, মানে ও, মানে মালাদার বসু শ্রী ভগবত ও পুরাণ, এবং এগুলা তারা মানে বাংলা ভাষা অনুবাদ করছে। এই যে শ্রী ভগবত যেটা মালাদার বসু আপনার ওই যে অনুবাদ করলো না, এটাও তার আমলে। তো এবং ওনার আমলে আরেকজন বলা হয় যে, এখন বই এই জায়গায় একটু ঝামেলা, এই জায়গায় ঝামেলা বলতে আমাদের বইগুলাতে বা আমাদের বিভিন্ন লেকচার শিটে আমাদের এখানে ওই যে মালাদার বসুকে সুলতান গুণরাজ খান উপাধি দেন, এটা একটু মনে রাখেন। তো উনি একটা কাজ করছিল, উনি কি করলো, যে উনি সাধারণত মানে মুসলমান বা হিন্দু যা সকল জ্ঞানী গুণী লোক যারা ছিল, ওনাদেরকে উনি খুব সুন্দর সুন্দর বিভিন্ন উপাধি দিত। এইসব উপাধি পাইয়া তারা খুব খুশি হয়ে যেত, বুঝছেন। তো এখানের এই আলাউদ্দিন হোসেন শাহের সময় যে উনি এখানে যেটা দিল, যে গুণরাজ মানে মালাদার বসুকে গুণরাজ খান উপাধি দিছে, তারপর তাকে বাংলায় আকবরের সাথে তুলনা করা হয়। এবং হিন্দু রাজারা তার এই উদার মন মানসিকতার জন্য, হিন্দু রাজারা তার এই উদার মন মানসিকতার জন্য তাকে নৃপতি তিলক ও জগৎভূষণ, এই যে এখানে বলা আছে, হিন্দু রাজারা তার এই উদার মন মানসিকতার জন্য নৃপতি তিলক এবং জগৎভূষণ উপাধি দিল। এবং তিনি মালাদার বসুকে গুণরাজ খান উপাধি দিছে আলাউদ্দিন হোসেন শাহ। আর তার আমলে বাংলার প্রধান রাজধানী ছিল একডালা গৌড়। আর এই সময় শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এখন আলাউদ্দিন হোসেন শাহ নিয়ে আমি স্লাইড চেঞ্জ করলাম উপরের দিকে, আপনাদের ওখানে হয়েছে? জি ভাই, চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো দেখেন যে ওনার সময় আহ, আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় মালাদার বসু আপনার শ্রী ভগবত এবং গোবিন্দ পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করে। তাহলে গোবিন্দ পরমেশ্বর মহাভারতের নামটা কি ছিল? গোবিন্দ পরমেশ্বরটা মনে আছে? ওই যে আপনার আলাউদ্দিন হোসেন শাহের সেই সেনাপতি কি, ওই যে কি ওনার নাম জানি কি ছিল, পরাগ আলী খান। এই পরাগ আলী খানের পৃষ্ঠপোষকতায় আপনার গোবিন্দ পরমেশ্বর মহাভারতের এক অংশ অনুবাদ করছে। এবং পরে তার পৃষ্ঠপোষকতায় এবং তার ছেলে যে ছুটি খান, এই ছুটি খানের পৃষ্ঠপোষকতায় আবার শিখর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব, মানে আপনার যুদ্ধের যে পর্বটা, সেই পর্বটাকে আপনার করছে, কি বলে, সেই পর্বটাকে তারা অনুবাদ করছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে আপনার অগ্রদূত, যেই বাংলা অগ্রদূত বাংলায় বলা আছে
এই নাসিরুদ্দিন বলা আছে আলাউদ্দিন হোসেন শাহের যেই ছেলে নাসরুদ্দিন নুসরত শাহ, এই যে যার নামটা পরে দেখা যাচ্ছে নাসিরুদ্দিন নুসরত শাহ, বলা হচ্ছে তার আমলে গোবিন্দ পরমেশ্বর মহাভারত লিখছে, মহাভারতের অনুবাদ করছে। এখন আমরা আবার এই যে আমাদের যে বাংলার আমাদের যে ইতিহাসের যে বইটা আগের, মানে আগের যেটা বলতে ধরেন আমরা এই যে কি বলে এটা এনসিটিভির যেটা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখানে আবার বলা আছে নুসরত শাহের আদেশে গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিয়দাংশ বাংলা অনুবাদ করেন। ঠিক আছে? এবং তো আমরা এখানে মানে আহ, এখানে অগ্রদূতের সাথে বাংলার যেই আমাদের যে ইতিহাস যেই বইটা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, সেটার সাথে আবার মিল পাওয়া গেছে। আমরা যে কজন এই কজনেরই কালকে যে কজন ছিল, এখন এটা তো আপনি জানেন, বাজার আপনি করছেন না। তো এখন দেখেন যদি বাড়াইতে পারলে বাড়ান। তো এখন নুসরত শাহের আদেশে, এখন এখানে বলা হচ্ছে আপনার যে নুসরত শাহের আদেশে, মানে নুসরত শাহের আদেশে গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিয়দাংশ বাংলা অনুবাদ করেন। এটা আসলে আমরা এটা গ্রহণযোগ্যতা আমরা এটাকে নিচ্ছি না, কারণ এটা আমাদের স্লাইডে আবার এটা নাই। তো আমরা সা- এই এটাতে মানে আলাউদ্দিন হোসেন শাহকে নিব যে সেই এটার পৃষ্ঠপোষকতা দান করছে মানে তার আমলে। তো এখানে আসলে মূল হচ্ছে ফরাগ আলী খান আর ছুটি খান। ফরাগ আলী খান আর ছুটি ভাই খানই হচ্ছে এখানে কথা ইম্পর্টেন্ট। থেকে থেকে আসতেছে ভাই। ও আচ্ছা, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম। তাহলে আমাদের এখানে ফরাগ আলী খান আর হলো ছুটি খান, এই ফরাগ আলী খানের নেতৃত্বে আদেশে বা তার পৃষ্ঠপোষকতায় হইলো আপনার ফরাক আলী মহাভারত, যেটা গোবিন্দ পরমেশ্বর লিখছে। আর ছুটি খানের তার ছেলে ছুটি খানের আদেশে যেটা লেখা পৃষ্ঠপোষকতায় যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে আপনার ওই যে ছুটি খানি মহাভারত, ওই যে অশ্বমেধ পর্ব যেটা যেটা শিখর নন্দী আপনার অনুবাদ করছে, সেটা হচ্ছে আপনার এই ছুটি খানের কথা। এখন আমাদের অপশনে আমরা দেখব, যদি দেখি যে অপশনে আলাউদ্দিন হোসেন শাহ আছে, তাহলে উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। কিন্তু যদি অপশনে আলাউদ্দিন হোসেন শাহ না থাকে, তাহলে অবশ্যই নাসিরুদ্দিন মাহমুদ শাহ থাকবে, অবশ্যই নাসিরুদ্দিন মাহমুদ শাহ থাকবে। তখন আমরা নাসিরুদ্দিন মাহমুদ শাহর দিকে যাব। এখন এটাই হচ্ছে আমার কাছে সমাধান। তো আমার কাছে মনে হচ্ছে অপশনে আলাউদ্দিন হোসেন শাহ থাকলে সেটাই দাগাবেন, কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ যদি না থাকে তখন নাসিরুদ্দিন নুসরত শাহের দিকে আমরা আসব। ঠিক আছে? তো আলাউদ্দিন হোসেন শাহ খুব গুরুত্বপূর্ণ, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। যে তাহলে দেখলাম যে আলাউদ্দিন হোসেন শাহের সময় আরো কি কি করছিল। ছোট সোনা মসজিদ, এটাকে ছোট সোনা মসজিদ, তারপরে শিবগঞ্জ এটা হলো শিবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ, মানে ছোট সোনা মসজিদটা হলো শিবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জে, নির্মাতা আলাউদ্দিন হোসেন শাহ। আর হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। সুলতানি শাসনামলে বঙ্গে জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলা উন্নতি সাধিত হয়েছে বলে এই জন্য তার যুগকে বলা হয় স্বর্ণযুগ। তাহলে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ কি সুলতানি আমল? এই বাংলা সাহিত্যের এখানে আমাদের যে মানে বাংলা সাহিত্যের যেই পৃষ্ঠপোষকতা মানে যার আমলটা স্বর্ণযুগ, সেটা হচ্ছে আপনার আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহটাকে বলা হয় যে আমাদের মানে কি স্বর্ণযুগ। আর বাংলা সাহিত্যের স্বর্ণযুগ কোন কোন আমল? মধ্যযুগের মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলা হয়? মুঘল আমল, মনে রাখেন। মধ্যযুগের, হ্যাঁ, মধ্যযুগের বাংলা সাহিত্যের স্বর্ণালী যুগ বলা হয় মুঘল আমলকে। আর মধ্যযুগে জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার ও সাহিত্যের স্বর্ণযুগ যেটা, সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আমল। তাকে বাংলার আকবর বলা হয়। বলেন তো তাকে কেন বাংলার আকবর বলা হলো? কারণ হচ্ছে আকবর ছিল, আকবর ধর্ম বর্ণ এগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করে নাই। সে সবাইকে সমাল মানে ধর্ম পালনে উৎসাহিত করছে। এখানে আলাউদ্দিন হোসেন শাহ দেখেন, মালাধার বসু, এই যে বিপ্রদাস পিপিলাই, আরো যারা ছিল, হ্যাঁ, সবাইকে সে কিন্তু পৃষ্ঠপোষকতা দিছে তার কাব্য বা তার যে জ্ঞান বিকশন করার জন্য, এবং অনেকগুলা হিন্দু, যশোরাজ খান, সবাইকেই দিছে সে। তো এরপরে আমরা দেখব তার ছেলের ক্ষেত্রে আমরা চলে আসি। ওনার নাম, তার ছেলের নাম হচ্ছে নুসরত, কি ওনার নাম হচ্ছে নাসিরুদ্দিন নুসরত শাহ। এই নাসিরুদ্দিন নুসরত শাহ বলা হচ্ছে এটা যে আমাদের বইতে বলা আছে এটা, যে নসরুদ্দিন নুসরত শাহের আদেশে গোবিন্দ পরমেশ্বর মহাভারতের কিছু অংশ আপনার অনুবাদ করছে। এখন এইটা বইতে বলা আছে,
তারপরে বলা হচ্ছে আবার তার শাসন আমলেই শিখর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বটি বঙ্গ অনুবাদ করেন, এইটা বলা আছে ইতিহাস বইতে। তার মানে এখন এইটা কিন্তু এই যে যেই বইটা এখন বর্তমানে যেটা চলমান, মানে যেটা দিয়ে এখন সামনে পরীক্ষা হবে, আমি যে বইটা থেকে রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে এখন এই যে নবম দশম শ্রেণীর আর্টসের ফলাফল যেই বইটা পড়ে, যেটা দিয়ে এখন একটা পরীক্ষা হবে, এখন এইটা হলো ওই বইয়ের রেফারেন্স, বুঝছেন? তো এখন আমি তো এটাকে একদম ফালাই দিতে পারতেছি না। তার মানে আমরা দেখতেছি যে গোবিন্দ পরমেশ্বর আর হলো শিখর নন্দীকে বলা হচ্ছে নাসরুদ্দিন নুসরত শাহের আমলে। আবার আমাদের এখানে স্লাইডে কিন্তু বলা আছে উল্টাটা, এবং বিদ্যাবাড়ির লেকচার শিটেও বলা আছে কিন্তু মানে আলাউদ্দিন হোসেন শাহ। এখন আমরা এই ক্ষেত্রে একটু ইয়ে করতে হবে, এই ক্ষেত্রে আমি দেখি ইয়ার সাথে একটু জিজ্ঞাসা করব, মানে কোচিং একটু জিজ্ঞাসা করব, দেখি আমি এটা নিয়ে, যে আমি রেফারেন্স সহকারে দেব ওখানে, দেখি যে তারা কি বলে। তো এখন তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আলাউদ্দিন হোসেন শাহী হচ্ছে এখানকার যে মূল মানে আলাউদ্দিন হোসেন শাহী আমরা নিব, তবে এই সম্বন্ধে আমি বিস্তারিত বলবো, যেহেতু আমার কাছে বড় একটা ভালো একটা জায়গা থেকে রেফারেন্স আছে, সেটা অবশ্যই দেখাবো। এটা তো এনসিটিভির একটা বিষয়, এটা তো বোর্ড বই, এটা মৌলিক একটা বই। তো নাসরুদ্দিন নুসরত শাহ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র। তো উনি কি করলো, এখন দেখেন আলাউদ্দিন হোসেন শাহ কি কি বানাইলো, ছোট সোনা মসজিদ, তারপর তার আমলের আরো কি এরপরে উনি আহ, বাংলার ওই সময় বাংলার রাজধানী ছিল একডালা, তার সময় বাংলার রাজধানী ছিল একডালা। আর তাকে বাংলার আকবর বলা হইতো, তার সময় বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, যশোরাজ খান প্রমুখ ছিল। তারপরে তার আর আচ্ছা ঠিক আছে, এতটুকুই, তাকে বাংলার আকবর আকবর বলা হতো। এবার তার ছেলের কাছে আমরা চলে আসি, নাসরুদ্দিন মোহাম্মদ শাহ, তার মোহাম্মদ আলাউদ্দিন হোসেন শাহের ছেলে। উনি গৌড়ের বিখ্যাত কি বড় সোনা মসজিদ, মানে বাপের থেকে সে একদম বড়টা নির্মাণ করছে, বড় সোনা মসজিদ বা এটাকে 12 দুয়ারি মসজিদ বলে। এবং কদম রসুল ভবন, কদম রসুল ভবন বলতে ওখানে আল্লাহ রাসুলের পদচিহ্নিত একটা কালো পাথর ওখানে আছে, মানে যেখানে ওনার মানে কারুকাজ দিয়ে এটা খচিত আছে, এটাকে এই জন্য কদম রসুল ভবন নুসরাত শাহের অমর কীর্তি। তাহলে বড়সোনা মসজিদ এবং কদম রসুল ভবন নুসরাত শাহের অমর কীর্তি। হাটে মিঠাপুকুর খনন নাসিরুদ্দিন নুসরত শাহের অমর কীর্তি। এখন নাসিরুদ্দিন নুসরত শাহের অবদান। তো নাসিরুদ্দিন নুসরত শাহ কিন্তু খুব প্রজা বান্ধব একজন লোক ছিল। উনি প্রজাদের আপনার মিঠা পানির যেই উৎস বাড়ানোর জন্য উনি এই বিভিন্ন পুকুর টুকুর খনন টনন করছে, যাতে রাজ্যের প্রবলেম না হয়। এখন এই তার সময়, এই যে এই নাসিরুদ্দিন নুসরত শাহ, তো ওনার সময় তো এই ওনার সময় আপনার ওই যে দিল্লির ওখানে সিংহাসনে আপনার চলে আসে জহিরুদ্দিন বাবর। তো ওই নুসরত নাসিরুদ্দিন নুসরত শাহের সাথে, দাঁড়ান আমি একটু বলতেছি। তো আলাউদ্দিন হোসেন শাহের যেই ছেলে নাসিরুদ্দিন নুসরত শাহ, উনি বড় সোনা মসজিদ মানে 12 দুয়ারি মসজিদ, কদম রসুল ভবন নির্মাণ করেন। এরপর 1500, আমরা জানি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন বাবর আপনার দিল্লির সিংহাসন দখল করে। এখন ওই সময়ে বাংলাতে বাবর আসতে পারে নাই, মানে বাংলাতে বাবর ওইভাবে নজর দিতে পারে নাই, কিন্তু বাবর একটা বাংলা দখল করতে পারে নাই, কিন্তু বাবর এখানে যুদ্ধ করছে। 1529 সালে সম্রাট বাবর, তার মানে নাসিরুদ্দিন নুসরত শাহের সময় দিল্লিতে লোদি বংশ হ্যাজ গন টু ডগ, মানে গোল্লাই গেছে। ঠিক আছে, যে আপনার লোদি বংশ ওখানে আর ক্ষমতায় ছিল না, মানে ইব্রাহিম লোদি পরাজিত হয়ে গেছে। তার মানে দিল্লির মসনদ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাংলায় এখনো কি হুসেন শাহী বংশ এখনো আছে, এখনো স্বাধীন সুলতানি আমল চলতেছে। তখন এইবার এই নাসিরুদ্দিন নুসরত শাহের আমলেই বাবর এসে বাংলাকে অ্যাটাক করলো, বাবরের সাথে সে যুদ্ধে লিপ্ত হইল। কিন্তু পরে নুসরত শাহ পরাজিত হন এবং বাবরের সাথে সন্ধি করেন যে ভাই আপনি ওখানেই থাকেন, আমি আপনাকে ট্যাক্স টুক্স এরকম কিছু একটা দিব। তো এই যে নাসিরুদ্দিন নুসরত শাহের সময় আহ সিদিধর বিদ্যা সুন্দর কাব্য রচনা করেন, এইটা খুবই ইম্পর্টেন্ট, যে বিদ্যা সুন্দর কাব্য, এই যে বিদ্যা সুন্দর কাব্য কখন রচনা হয়েছে, এটা হচ্ছে নাসিরুদ্দিন নুসরত শাহের সময়। তো এরপরে দেখলাম যে এরপরে আমরা একটু দেখি, যে দেখেন বড় সোনা মসজিদ, এটা নির্মাতা নাসিরুদ্দিন নুসরত শাহ। এরপরে আমরা চলে আসব বাংলার শেষ স্বাধীন শাসক গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। উনি হচ্ছে হোসেন শাহী বংশের সর্বশেষ সুলতান। ওনার পরে বাংলাতে আপনার বিভিন্ন ধরনের ওই যে মুঘলদের বা আরব, মানে এরপরে আফগান শাসন
ওই সেই শুরু হয়ে যাবে, ঠিক আছে, মানে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটবে। তো বাংলার শেষ শাসক হচ্ছে আপনার মুসলমান শাসক গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। উনি হোসেন শাহী বংশের সর্বশেষ সুলতান। ওনার সময় তো ওনার সময়ে শের শাহ 1538 সালে, ওই যে আমরা বললাম না আপনার 1338 সালে ফখরুদ্দিন মুবারক শাহ হাত ধরে যেই স্বাধীন সুলতানি আমল শুরু হইলো, সেটা এখন 1538 সালে এসে আপনার সেই সিংহাসনটা এখন পতন হবে। সেটা হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহের আমলে। তো 1538 সালে শের শাহ সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে গৌড় দখল করলে বাংলায় 200 বছরের স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে। তা আমাদের এখানে এই হচ্ছে আমাদের সুলতানি আমলের মূল ঘটনা, যে এইভাবেই যে আমাদের থেকে 1538 সালে সুলতানি আমল শেষ হয়ে যায়। এরপর আমরা এবার দেখেন যে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলো আমরা একটু দেখি। 60 গম্বুজ মসজিদ নির্মাণ করছে আপনার উলুগ খান, খানজাহান আলী। বাগেরহাট সুলতানি আমলের সবচেয়ে বড় মসজিদ। আর 7 গম্বুজ মসজিদ নির্মাণ করছে উমিচাঁদ, মানে শায়েস্তা খানের আমলে। 7 গম্বুজ, একটা হলো 60 গম্বুজ আর একটা হলো 7 গম্বুজ, মাথায় রাখতে হবে। শায়েস্তা খান আমলে এটা উমিচাঁদ শায়েস্তা খানের পুত্র এটা নির্মাণ করছে। ছোট সোনার মসজিদকে আলাউদ্দিন হোসেন শাহ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। তাহলে বড়টা কে? তার ছেলে নাসিরুদ্দিন নুসরত শাহ। আর বিনতি বিবির মসজিদ নির্মাণ করছে তাও নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরুদ্দিন নুসরত শাহ হইলো কি তার ছেলে, আর এগুলো হলো নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এটা একটু বুঝতে হবে, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, ঠিক আছে। একটা হলো নুসরত শাহ আর একটা হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। উনি বিনতি বিবির মসজিদ নির্মাণ করছে। এই জায়গায় এই যে মাহমুদ আর হলো নুসরত, এই দুটার মধ্যে একটু খেয়াল রাখেন। তো এই গেল আমাদের মূল বিষয়। এখন আপনাদের প্রশ্ন আছে কিনা বলেন। মানে আমরা তো একটু ডিটেলস আলোচনা করলাম, তো এখানে এখানে এটা কি বলা যায়, একটু বেশি ডিটেলস বলতে পারেন। তো এখন আপনাদের ঘটনাগুলো বুঝতে যায় কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা? আছেন সবাই? না ভাই, সমস্যা হচ্ছে না, আরেকবার বললে। এখন কি আমরা কি একটু রিক্যাপ করব নাকি সামনের দিকে, নাকি একটা প্রশ্ন সলভ করব? তাই প্রশ্ন সলভ করি। হ্যাঁ, এখন আমাদের একটা একটা বিশাল বড় একটা পাঠ চলে গেছে। এখন এই যে প্রশ্ন সলভ যখন করব দেখবেন আমি আপনাদের সাথে অনেক কিছু পারবো না, সত্যি। আমি এখন পর্যন্ত প্রশ্ন সলভ করি নাই। চিন্তা করলাম যে আপনাদের সাথে প্রশ্ন সলভ করবো, এই জন্য বসেছিলাম। এখন যেহেতু আপনারা আসছেন, তাহলে আপনাদের সাথে একটা কাজ করি, প্রশ্ন সলভ করি। তাহলে এখানে এই যে বিনতি বিবির মসজিদ নির্মাণ করছে যে আপনার নাসিরুদ্দিন মাহমুদ শাহ, ঢাকা শহরের প্রথম মসজিদ, এটা একটু মাথায় রাখিয়েন। ঢাকা শহরের প্রথম মসজিদ বিনতি বিবির মসজিদ, এটা নির্মাণ করছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এখন এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ উনি তো আপনার নাসিরুদ্দিন মাহমুদ, হ্যাঁ। এখন নাসিরুদ্দিন মাহমুদ শাহ এটা যে কোনটা সেটা কি খুঁজতেছি। এটা কি ফকির বাদশাহ ইলতুৎমিশের ছেলে কিনা সেটাও হতে পারে, সে একজন নাসিরুদ্দিন মাহমুদ শাহ আছে, কিন্তু এটা নিয়ে আমরা এখন পর্যন্ত ওইভাবে পাই নাই। কি বলা যায় এখানে, আমি এটা এখন পর্যন্ত কোনো জায়গায় পাইনি যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ এটা কোনটা। হয়তোবা আমরা এই পর্যন্ত দুইজন নাসিরুদ্দিন মাহমুদ শাহ পাইছি, একটা হচ্ছে ফকির বাদশাহ নাসিরুদ্দিন মাহমুদ। তবে ওনার নামের সাথে শাহ নাই। আমার কাছে মনে হচ্ছে ওই যে পরবর্তী ইলিয়াস শাহী বংশ যেটা, বুঝছেন, পরবর্তী ইলিয়াস শাহী বংশ যেটা, ওই যে আপনার দাসদেরকে সরায় এখানে তাদেরকে বসাইছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, যিনি ইলিয়াস শাহী বংশের পুনরায় যখন রাজত্ব শুরু হয়েছে তখন ওই সময় সবাই মিলে তাকে বসাইছে। আমার কাছে মনে হচ্ছে ওই নাসিরুদ্দিন মাহমুদ শাহী এই বিনতি বিবির মসজিদটা নির্মাণ করছে। এবং ওনার পরে ওই যে রুকনউদ্দিন বরবক শাহ কথা বললাম, রুকনউদ্দিন বরবক শাহর অবদান কি ছিল? ওই যে মালাদার বসু শ্রীকৃষ্ণ বিজয় লেখছে ওনার সময়, বুঝছেন। ওই যে উনি আটশো আটশো হাফসি দাসকে নিয়ে আসছিল, ওই নাসিরুদ্দিন মাহমুদ শাহী হতে পারে। তা আমরা এখন একটু দেখি, আমরা একটু প্রশ্নে চলে যাই। কয়জন আছেন এই মুহূর্তে?
ছয়জন। আচ্ছা 6 জন তাহলে আছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইতিহাসটা একটু বোরিং বোরিং লাগার কথা, কারণ আমি একটু একটু বেশি ডিপ থেকে আসছি তো দেখি আমাদের এখানে একটা কাহুত প্লে করে আমরা দেখি যে কি অবস্থা।